কেন বুঝো না তুমি? তোমার আমার বিয়া হইব, বাচ্চা হইব, আমরা সারা জীবন একসাথে থাকুম, সংসার করবো। আল্লাহর দোহাই লাগে, এখনো অনেক সময় আছে, আমারে যাইতে দেন। আমি কসম করে কইতেছি, আমি কাউরে কোনো কিছু জানাবো না। আমার হাতের বান্ধনটা খুলে দেন। নুসরাত, হয় আমারে বিয়া করবা, নাইলে তোমার ইজ্জত দিবা। এই দুই অপশনের বাইরে আর কোনো অপশন নাই। শয়তান, অসভ্য, লম্পট, তোর মতো খারাপ মানুষে আমি বিয়া করবো? তোর থেকে তো সৎ নামাজে একটা কামলাও ভালো। আহা, তাড়াহুড়া করার কি আছে? এখনো অনেক সময় বাকি, সন্ধ্যায় তো অনেক দেরি। কথাটা যা কইছো খুব ভালো কইছস কাকা। রহমতপুরের মুর্শিদের সভাপতি আপনার খুব ভালো করেই চিনি। সিনে তো খুব ভালো কথা। হ্যাঁ, হয় নুসরাতকে বিয়ে করবি আর নাইলে ওর জীবন নিবি, তাছাড়া কোনো বিকল্প নাই। আরে মামলা করলে 2-3 বছর জেল হইব। নুসরাতের খুন কইরা ধরা খাইলে ফাঁসি হইব, লাইফটা পুরা শেষ। আরে আরে খুন করলে একটা কাকুক খুঁড়ে টের পাইব না। গলা টিপে মারুম, মনে করো পানিতে পড়ে মরছে। কথা কইস না, চুপ থাক। আমার একটু ভাবতে দে, দেখি কেমনে কি করতে পারি। বাড়ির লোকজন গেল। বাড়ি এত নীরব কে আব্বাসের মা? আব্বাস কোথায়? আপনি জানেন না? সাইডটা তাবিজ পাইছে কবিরাজে। আরে ধুরো, ওসব ভণ্ড কবিরাদের কথা বাদ দাও, সব ফাজিলের দল। আচ্ছা, ওই আব্বাস ওর মাথা একটু ঠান্ডা হয়েছে? ঠান্ডা হইছে। হুজুর তাবিজ বের করার পরে ঠান্ডা হইছে। ঠান্ডা হইলেই ভালো। তো ওরে একটু ডাক দাও, ওর সাথে কথা বলে দেখি মাথা কেমন ঠান্ডা হইলো। সে তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? তার মানে তুমি আর বান্ধন খুলে দিছ? হক বাবা, কি হয়েছে? নুসরাতকে খুঁজে পাওয়া যাইতেছে না। সে সকালবেলা বাড়িছে, এখন বাজে দুপুর 2টা, কোনো খোঁজ নাই। আমার তো খুব টেনশন হইতেছে, মনে হয় নুসরাত কোনো বিপদে পড়ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, তুমি টেনশন করো না, নুসরাতকে আল্লাহ হেফাজত করবে। ও আজ সকালবেলা কই গেছে? শিপন ভাইয়ের বউ রেহানা ভাবিরা আরবি পড়াইতে গেছে। 2 দিন ধরে শিপনের বউকে পড়ানো শুরু করছে। আজ সকালে আমারে কইছে। ফোন করছেন? ফোন তো সাথে নেয় নাই। শিপন ভাইরে ফোন করছেন? না, শিপনের তো নাম্বার নাই। বাবা, তুই একটা কাজ কর, তুই শিপনের বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, এখনই যাইতাছি। সে আমার মিলল। ভাইজান, আমি তোমার লগে আহি? না না, তুই বাড়িতে থাক, আল্লাহরে ডাক। নুসরাত, ব্রেনের মধ্যে তো অন্য ঘটনা ঘুরপাক খেতেছে। তুই এক কাম কর, আমার বাড়ি থেকে এই পর্যন্ত যতগুলো বাড়ি আছে সব বাড়িতে খোঁজ লাগা। এই নুসরাত এতক্ষণ কোন বাড়িতে আসিল? কোনো দোকানপাট, অলিগলি, চিবা চাবা ফাট ফুক কোনো জায়গা বাকি রাখবি না। ঠিক আছে ওস্তাদ, আমি ওখানে যাইতেছি। আসসালামু আলাইকুম। তুই আমাকে খবর দিতি, আমি আর নিগার গিয়ে তোরে নিয়ে আইতাম। আম্মা, আমি অসুস্থ আছিলাম, কি করবো না কোনো কিছুই মাথায় আইতেছিল না। আম্মা, এখন থামো। ওর মুখটা দেখতেছো? ওর মুখ দেখে মনে হইতেছে যে অনেক বড় একটা জল বয়ে গেছে ওর উপর দিয়ে। আর ছেলের মাথা পুরোটাই গেছে, খেয়াল রাখো ছেলের দিকে। চল বাবা, ঘরে চল। হ্যালো, খোঁজ পাইছি।
কিও চোরের দল এখানে বসে বসে কার বাড়িতে চুরির মতলব চলতেছে? হ্যাঁ নিজাম ভাই কি আবল তাবল কথা কন, আমরা চোর না। গত মাসে মেম্বার সাহেব তখন চুরির দেয় জুতা পিটা করছে, বুঝলে গেছস? নিজাম ভাই গত মাসে না, তার আগের মাসে। এরপর থেকে আমরা চুরিদারি ছাইরা দিছি। ছাইরা দিছস? হ্যাঁ, এক সপ্তাহ আগে না বরকত কাকার নুসরাত অপহরণ করছিল, আমরা লগে আছিলাম। অপহরণ? আব্বাস নুসরাত রে ভালো উদ্দেশ্যে অপহরণ করছিল। বাবা রে বাবা, ভালো উদ্দেশ্য অপহরণ, জীবনে প্রথম শুনলাম। তখন নামও ওই গিনে জলটা উঠে যাবো। তা কি মহৎ উদ্দেশ্য শুনি ক। আব্বাস নুসরাত রে অপহরণ কইরা বিয়া করতে চাইছিল, কিন্তু পারে নাই। আচ্ছা, এই কাহিনী তাইলে না? মাতপুরের ফোলা আব্বাস আর বার হইল না। আচ্ছা তোরাই কর, নুসরাতের মতো এরকম ফুলের মতো একটা মেয়ের সাথে ওইরকম চোর চোরটা আব্বাসের মানায়? হ্যাঁ, আচ্ছা বাদ দে সেই কথা, এখন আমার সবকিছু খুলে কর। ওই নুসরাতের কোথায় অপহরণ করে নিয়ে গেছিলি, কতক্ষণ আসিলি, আর কোন জায়গায় আসলে কি করছো ওর সাথে? আর তা না হইলে তোর হাত পায়ে নইলে আমি খুলে এলাম, আর তারপরে তুমি পুলিশে। এখন কর, শুরু কর। ভাই আমার আর মারেন না ভাই, আমি সব কমু। দাড়ি কমা কিছুই বাদ দিবে না, লাইন টু লাইন। এই এতক্ষণ পরে লাইনে আছে? হ্যাঁ, এই তুমি সবসময় এরকম করে কথা বলতে পারো না? এভাবে কথা বললে খুব মিষ্টি লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কি চাই তোমার কইতাছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আমি যদি নামাজ পড়ি, ভালো হয়ে চলি, তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূরণ করব? আল্লাহ পূরণ করবে এই বিশ্বাস নিয়ে নামাজ পড়বেন, আল্লাহর কাছে 2 হাত তুইলা চাইবেন। তুই হঠাৎ করে কার অনুপ্রেরণায়, কার উৎসাহে তোর এই পরিবর্তন? আমার যে পরিবর্তন হয়েছে তা নুসরাতের সৎ পরামর্শে। চুরি করবো একজন, ফাঁসবো আরেকজন। দেখা হইলে মাফ চাইস। আব্বাসের মতো বেকার লাফাঙ্গা পোলার কাছে মাফ চাওয়ার প্রশ্নই আসে না। শুনছি আব্বাস খুবই খারাপ পোলা, তোর কোনো ক্ষতি করে ফেলাইতে পারে। মাফ চাই মিটমাট করাই ভালো। ধুর, রাখে আল্লাহ মারেখে। আমি তো মহা সর্বশক্তিমান আল্লাহর কাছে আশ্রয় চাইছি। তিনি যদি তার রহমতের ছায়া আমার আশ্রয় দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নেই যেটা আমার ক্ষতি করে। দুধওয়ালা কাজটা কি ঠিক করছে? দুধওয়ালা যে দুধে পানি মিশাইছে এটা কিন্তু এখনো প্রমাণিত না। আচ্ছা মানলাম সে পানি মিশাইছে, কিন্তু তারা তারে বুঝায় আরেকটা সুযোগ দিতে পারতো। তারে নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার কে দিছে? আল্লাহ ক্ষমাশীল, আর আল্লাহ ক্ষমাকারীকেও পছন্দ করেন। আচ্ছা শুনি, ওই লোকটা যদি তোর বাবা হইতো তাহলে তোর কেমন লাগতো? খুব খারাপ লাগতো। কার কথা সত্য তা জানি না, কিন্তু দুধে পানি মেশানোটা ভুল হয়েছে, তার অন্যায় হয়েছে। তার জন্য সামাজিক বিচার আছে, দেশের আইন আছে, কিন্তু কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নেওয়া ঠিক না। সবাই যদি বিচার নিজের হাতে তুলে নেয় তাহলে তো সমাজটা বিশৃঙ্খলায় ভরে যাইব, বুঝছস? হ্যাঁ বুঝছি। স্কুলে ভালো কিছু করতে পারলো, সৎ কাজের কোনো নিয়ত তো নাই। হে আল্লাহ, তুমি আমার ঘরে কি পাঠাইলা মাবুদ? আব্বা দোয়া করেন, আল্লাহ একদিন ভাইয়ারে ঠিকই বুঝ দিব, তখন দিনের পথে চলবো, কর্ম কইরা খাইবো। সেই দিন আমার কবে আসবো রে মা, কবে আসবো? সেই দিন দেখা দিতে পারো আল্লাহ জানে। তা মারে, তোর খবর কি? তোর লেখাপড়া কেমন চলছে? আব্বা 8 দিন ধরে হুজুর পড়াইতে আসতেছে না, শুনছি হুজুর নাকি অসুস্থ, খুব টেনশন লাগতেছে। আপনি এলাকার মাতবর, মসজিদের সভাপতি, হুজুরের একবার দেখতে যাওয়া উচিত। হ্যাঁ, মুয়াজ্জিন নামাজ পড়াইতেছে, ভাবছি বিকেলে একবার গিয়ে দেখে আসুন। ওস্তাদের জন্য তোর সম্মান দেখা আমার খুব ভালো লাগতেছে। তুই কোনো টেনশন করিস না মা, যা ঘরে যা। জব্বার, তোমার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে খুব ভালো আছি। মাত্র ভাই আপনি আসছেন, অনেক খুশি হয়েছি। দোকানের মা মেহমান আসছে, চা নাস্তার ব্যবস্থা। জি আচ্ছা, আপনারা বসেন, আমি ব্যবস্থা করতেছি। আব্দুল জব্বার, এত উতলা হয় না তো, আমরা চা নাস্তা খাইতে আসি না, তোমারে দেখতে আসছি। শুক্রিয়া জনাব, কিন্তু আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে পারি না। তাতে সমস্যা নাই, মুয়াজ্জিন চালাই নিতেছে, তুমি এই ব্যাপারে একদম চিন্তিত হও না। ভাই সাহেব, আপনি আসছেন ওনারে দেখতে,
আমরা খুব খুশি হয়েছি। ভাবি সাহেব, আমার মাইয়াটা তার ওস্তাদ নিয়ে খুবই চিন্তিত, তাই নিজের চোখে দেখতে আসলাম। আপনার মায়াটা অনেক ভালো মাদবর ভাই। আপনার মেয়ে আপনার জন্য আল্লাহর খাস রহমত। এমন মেয়ের বাবা হইতে পারাটা ভাগ্যের ব্যাপার। তোমার ঘরেও ডাকস কেন? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আম্মা নুসরাত আব্বু আমারে আরবি পড়াইতে আইছে, নাস্তা দাও। খুব ভালো, বিসমিল্লাহ বললা আরিফারে পড়ানো শুরু করো। চলেন আপু। আম্মা তাড়াতাড়ি নাস্তা দাও। আর কইতে হইব না, চল ঘরে চল। ওরে বাবা, সবাই মিললে কত আহ্লাদ। এদিকে যে একটা মানুষ খাড়ায় আছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। মা, নাস্তা দাও। আরিফার ঘরে নাস্তাটা দিয়ে আই। আম্মা, আমি দিয়ে আসবো নাস্তা? তুমি এগুলো কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? যাবি, সমস্যা কি? চুলায় রান্না বসাইছি রে বাবা, একটু নাস্তাটা দিয়ে আয়। আম্মা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। 2-3 গ্রামের লোকজন আমার কত সম্মান করে, আর আমি নিয়ে আজ হোটেলের কর্মচারীর মতো নাস্তা, এটা আমি পারবো না। আহ বাবা, এরকম করিস না, কথা শোন। তুমি কোন আমি সব খারাপ কাম ছাইরে দিছি, এখন ভালো হয়ে গেছে। খারাপ কাম সাইরা কি এমন ভালা কামটা করো আমগুলো একটু ক, আমরাও শুনি। ভাই, আগে ছিলাম গরু চোর, তার আগে ছিলাম রাখাল। গরুর সম্পর্কে ভালো ধারণা আছে বিদায় এখন গরুর দালালি করি। ভাই হাসেন কেন? গরু কিনতে মানুষের সাহায্য করি, তার বিনিময়ে কিছু দেয় আর কি। ভাইরে ভাই, তুই যে ভালো হইছস ভালো কথা, আর কয়টা দিন পরে ভালো হইতি? মানে আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না। শোন বলি, আমার একটা কাজ করে দিতে হবে, আর এই কাজ করার মতো তোর মতো উপযুক্ত কেউ আমার জানা মতো 2টা নাই। কাজটা করে দে, সমান ভাগ পাবি। তার মানে আবার গরু চুরি করতে হইব? ভাই, আমি তো গরু চুরি ছাইরে দিছি, আমারে দিয়ে আর এই পাপ কাম করাইয়েন না। কি তুই আমার মুখের উপর না কইছস? তোর সাহস তো কম না। শোন বলি, ভয় পাইস না, জহির আর সজীব তোরে সাহায্য করবে, আর বাকিরা তোরা 3জন বুঝা নে। আমরা আব্বা, আপনি যে অসুস্থ, মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারেন না, মসজিদ কমিটি কি আপনার বেতন দিব? জানি না রে মা, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। এদিকে হাতও প্রায় খালি। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এমনি আজ শুয়ে পড়লে পড়া হইব? পড়লে ঠিক মতো পড়ার টেবিলে বসে পড়। আপা শুয়া পড়ুম, তোমারে 2টা কথা কওয়ার জন্য জায়গা আছে। কি কবি ক? তুমি কি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইবা? চাইলে তুইও আমার সাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতে পারিস। আপা খুব ক্লান্ত লাগতেছে, আব্বা যদি মসজিদে না যাইতে পারে তাহলে আমাদের সংসার কেমনে চলবো? ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, তোর এত কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। চিন্তা তো করতে চাই না, কিন্তু চিন্তা এই ক্ষেত খুবই আনছি, গরুর কাছে নিয়ে ধরলে ও শব্দ করবো না, নিয়ে হাঁটা দিলে লগে লগে আইব। ও মা গো মা, গরু চুরি এত সহজ? আরে চান্দু, ধরা খাইলে বুঝবা গরু চুরি করা কত সহজ এবং কত মজা। লিডার, আমরা একটা শুভ কাজে যাইতাছি, এইসব অশুভ কথাবার্তা না বললে হয় না। চলেন সামনের দিকে আগাই। এই তুই বেশি কথা কইস না, সাবধানে কাজ সারতে হইব, কোনো টাটু শব্দ করা যাবে না, এমনকি নিঃশ্বাসও আস্তে নিতে হইব। চল
অপারেশন শুরু করি। আপনি এসব কি কইতাছেন? আমগরে দেখা কি আপনার গরু চোর মনে হয়? আপনি আমগরে কইতাছেন গরু আইনা দিতে? বাবারা, ওই গরুর দুধ বেচে আমার সংসার চলে। তোমরা এলাকার বিশিষ্ট লোক, তোমরাই পারবা আমার গরুটা আইনা দিতে। আচ্ছা কাকু, আপনি কি কাউরে সন্দেহ করেন যে এই কামটা করতে পারে? কাউরে মালুম করতে পারছেন? হ, মালুম করছি, কিন্তু তারা এই এলাকার প্রভাবশালী লোক। আমার মনে হয় কাজটা তোমরাই করছো। এই কাকু, কথাবার্তা সাবধান। যদি থানা পুলিশ করছেন তো খবর আছে। তাছাড়া যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায়া ওরা ছাই করে ফেলাম একদম। কথাটা মাথায় রাখেন। হ্যাঁ, ওই কাকুর দিকে 2-3 দিন নজর রাখবি। বরকত মুখ সামলায় কথা বলো। আমার ছেলে খারাপ হইতে পারে, কিন্তু এতটা খারাপ না। চুরির বাদে অপবাদ আমি মানিয়ে নেব না। তুমি মিথ্যা বলতেছো। হুজুর, 2 দিন আগে আব্বাসের লগে আমার বড় গ্যাঞ্জাম হয়েছিল। আমার গরু চুরি হওয়ার পর আমি মামলা করতে চাইছিলাম। আব্বাস আমারে মামলা করতে আর বিচার বসাইতে মানা করছে। সে যদি অপরাধ না করে থাকে তাহলে বিচার বসাইতে মানা করবো কেন? তোমার সাথে যে আব্বাসের গন্ডগোল হয়েছে, ফেরত না পাই বড় বিপদে পড়া যাবো, না খায় মরা যাবো। আমি খুব গরিব মানুষ, আমার তুমি সাহায্য করো মা। কাকা, আমি সাক্ষী দিব। বাড়ির সামনে দিয়ে যাইতেছি, পা অটোমেটিক খাড়াই গেছে। দাঁড়া, একটু লাড়া দিয়া যায়। কি কস? হ, ঠিক কইছস, ভালোই হয়, একটু মজা লইয়া যায়। হ্যাঁ, একটু লাড়ালাড়ি করলে নুসরাত দৌড়াইয়া তোর পাও ধরবো। হ, তোর তো আবার দয়ার শরীর, মাফ করে দিবি। বহুত তেড় আইটেম, ঝালে ভরা ঝালমরিচ। এত সহজে মাথা নোয়াইব না, ওর খাট ধইরা মাথা নোয়াইতে হবে। তার জন্য ওগো জীবনটা অতিষ্ঠ করে তুলতে হইব। রাইট, কি করতে হবো? খালি মুখ দিয়া বাই কর। তালিম হইব বুলেটের গতিতে। নুসরাত, খুব শান্তিতে আছো তাই না? তোমার শান্তি অশান্তি বানাইতে আমার 2 মিনিট লাগবে। সজীব, জি। কি ব্যাপার, এইদিকে বসলো যে? শুইবা না? ঘরে আসো। ওই নিজামরা একটা কামা পাঠাইছি, ওর ফোনের অপেক্ষা আছি। তুমি যাও, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই শুয়ে পড়লাম, কিন্তু আর দরজাটা খোলা রাখলাম। আইসা পড়ো। আরে যাও, তুমি শুয়ে পড়ো, আমি দেখে নিয়ে আসি, কথা শেষ করে আসতেছি। যাও। আচ্ছা ঠিক আছে। নুসরাত, কেমন আছো? কি খবর? চোখে নিচে কালি ফুটছে, রাইতে ঘুমাও না? কাল রাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে। কিছু শয়তানের বাচ্চা আমাকে টিনের চালে ঢিল মারছিল। সরি, শয়তান না, বেজন না, বাপ মায়ের ঠিক নাই। নুসরাত, কথাবার্তা সাবধান। আর একটা কথা যদি তুই কইছস, জিপ টাইন একদম ছিঁড়ে ফেলাম তোর। ও, তার মানে আপনি ঢিল মারছেন? হ, আমি মারছি। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, এর থেকে আরো বেশি যন্ত্রণা তোমার সহ্য করতে হইব। মায়া মানুষের গায়ে হাত তুলি না, নাহলে এতক্ষণে তোরা এক হাত কাটে আর এক হাতে ধরাই দিতাম। আব্বাস ভাই, আপনার পায়ে পড়ি, আর যন্ত্রণা করেন না। আমগুলো একটু বাঁচতে দেন, আমরাও তো মানুষ। আর কত যন্ত্রণা দিবেন, আর কত কষ্ট দিবেন? আল্লাহর দোহাই লাগে, এবার একটু ছাড় দেন। নুসরাত, আমার কথা মাইনা নাও, দেখবা সব। আর একটা উপায় আছে। আব্বাস কইছে
তোমরা পুরা পরিবার যায় যদি মাতবরের কাছে পাও ধরে মাপ চাও তাইলে মাফ করে দিতে পারে। এখন চিন্তা করে দেখো কোনটা ভালো হয়। কোনোটাই ভালো উপায় না, দুইটার মুখে আমি থুতু মারি। শোনো, ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই তোমার জন্য কিছু টাকা রাখছিলাম, চাইলে দিতে পারো। শিপুন ভাই কি কইছে? আব্বাস ভাই যা কয় শিপুন ভাই তাই কইতেছে। আমি আর জরুরি আলোচনা আছে, আমি সেখানে যাইতেছি। একটা কথা না বইলা পারতাছি না চাচা, মসজিদ ঠিক করার আগে নিজের ঘর ঠিক করেন, আর নাইলে মসজিদে সারাদিন যায় মাথা ঠিকাও লাভ নাই। এই মেয়ে, তুমি এসব কি বলতেছো? আপনার অসভ্য চরিত্রহীন ছেলে রোজ আমারে রাস্তায় উত্ত্যক্ত করে, আমার এই প্রেমের প্রস্তাব দেয়, বাড়ির টিনের চালে ঢিলাঢিলি করে। আপনার ছেলের খবর রাখেন? আপনার ছেলে যে অত্যাচারী চোর সেই খবর কি জানেন, নাকি যাই না জানার ভান ধরে থাকেন? আগে নিজের ঘর ঠিক করেন। তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার বাবার চাকরি গেছে তো, তাই ফুল ফ্যামিলির মাথা উলে গেছে। আমার চোখের সামনে থেকে যাও, বেয়াদব। বেয়াদব আমি না, বেয়াদব আপনার ছেলে। আমার আব্বার চাকরি খেয়েছেন অন্যায় ভাবে, আল্লাহ বিচার করব। যদি আল্লাহর ভয় থাইকা থাকে তাহলে নিজের ছেলেরে সামলান, আগে ঘর ঠিক করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনে তো মনে হইতেছে তো জানাত ভাইজান কই গেছে। আচ্ছা পর আম্মা, বাজার নিয়ে আসছি, ধরো। এত বাজার কেমনে আনলি? টাকা কই পাইনি? তোমার ছেলের হালাল পথে 2 টাকার বাজার, এমন আরো 500 টাকা। তোর আব্বাই জানতে চাইলে কি জবাব দিবি? আব্বারে কইও তোর ওখানে এখন চাকরি করে। কিন্তু ভাইজান তুমি কি কাজ করো? কেন, তোর মনে কি কোনো সন্দেহ আছে? তোর কি মনে হয় এগুলো হারাম টাকায় কেনা? না না ভাইজান, আমি তো আমার ভাইরে চিনি। আমার ভাইজান কোনোদিন হারাম টাকা খাইবো না, তার পরিবারেও খাইবো না। কিন্তু তুমি কাজটা করো কি? খালি মনে রাখিস কাজটা কষ্টের, কিন্তু হক হালালি পথের কোনো কাজই ছোট না। আম্মা, গোসল দিয়ে আস, তুমি রান্না চড়াও, খুব খিদা লাগছে। আচ্ছা ওমা, তোর মন দিয়ে পড়, আমি রান্না বসাই। এটা তোমার ভাবি, আসলে আমরা জরুরি কাজে এক জায়গায় যাইতেছি তো, আমরা দেরি হয়ে যাইতেছে। এই তাড়াতাড়ি চলো। কিসের দেরি হয়ে যেতেছে? কি নাম তোমার বোন? আমি নুসরাত, কলেজে পড়ি। বাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। তুমি আর চিন্তাছো না, আমিও ইমাম হুজুরের মেয়ে, খুব ভালো মেয়ে, গ্রামে গ্রামে মহিলাদের আরবি পড়ায়। বোন, তো তুমি আমাকে বাড়িতে কি লেগে আসো না? তুমি আসলে তো আমি তোমার কাছে আরবি পড়তে পারি। তুমি কি আমার আরবি পড়া শিখাইবা? মাশাআল্লাহ, আপনি আরবি শিখতে চাইতেছেন আর আমি শিখাবো না? এটা হয় নাকি? আপনি যদি শিখতে চান আমি অবশ্যই শিখাবো। তাইলে আজ বিকাল থেকে শুরু করি। তা তোমার হাদিয়া কত বোন? আরবি পড়ানোর জন্য হাদিয়া চাইয়া নেই না, যে যা দেয় তাই নেই। আর যদি কেউ দিতে না পারে তাহলে নেই না। শোনো, আর একটা কথা, আমার ছেলের অনেক শাস্তি দিছেন, এবার সাইরা দেন। যদি আর কোনো বিচার বা কুকর্মের কথা আমার কানে আসে, তাইলে আর হাত পা ভাইঙ্গা আমি ঘরের ভিতরে আটকায় রাখো, দরকার হলে আমি ঘরে বসায় খাওয়াবো। ভাবি, ভাবি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুমি এখন আমার আরবি পড়াইবা, আর তুমি এখন আমার ওস্তাদ। সালামটা এখন আমি আগে থেকে দিই, কথাটা যাতে মনে থাকে। ভাবি, সালাম ছোট বড়, শিক্ষক ছাত্র ছাত্রী যে যারে খুশি।
আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রোকন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ভাবছিলেন আব্বা চাকরি গেছে দেখা না খেয়ে আমার মন? বাবা রোকন, আল্লাহর দুনিয়ায় আল্লাহ তার বান্দার রিজিকের ব্যবস্থা করে বাবা। জানি তোমরা আমার উপর রাগি আছো, তবে আমার কিছু কথা বলার আছে। তবে ইমাম সাহেব হুজুরে বললে ভালো হইতো। আপনি আমারে বলেন, আপনার বাণী আব্বা পর্যন্ত পৌঁছাইতেন। রোকন, মাদবর সাহেবের সাপে ইমামতির দায়িত্ব নিছি। ও, আপনার গর্দানে তরবারি ঠেকায়া ইমামতির দায়িত্ব নিতে বাধ্য করছে, তাই কইতে চান? রোকন, যদি ইমামতির দায়িত্ব না নিতাম তাহলে চাকরি চলে যেত। তোমার আব্বা চাকরি তো আগেই গেছে, আমি গেলে কি হইতো, নতুন অন্য কোনো ইমাম মর্যাদা আসতো। যদি পরিবেশ পরিস্থিতি আবার অন্য করলে আসে, আমি তোমার আব্বার হাতে দায়িত্ব দিয়া আমি ইনশাল্লাহ বুঝাই দিয়ে চলে যাবো। আজকে কিছু আশা রাখুন না, সব ভেঙে চুরমার করে ফেলাম, বাড়ি ঘর আগুন জ্বালাই দিব একদম। আব্বাস বাজান, আমার কথা শোন। তোরে আমি ওই নুসরাতের থেকে 10 গুণ সুন্দরী মেয়ের লাগে বিয়ে দেবো। আরে 8-10 গ্রামের মানুষ আমি তোর বিয়ে গরু জবাই দিয়ে দাওয়াত করে খাওয়াবো। আর তুই যদি চাস তাইলে আমি তোর বিয়ের বরযাত্রী হেলিকপ্টারে করে পাঠাবো। তুই মাথা ঠান্ডা কর বাবা, শান্ত হ বাবা। 1000 গুণ সুন্দর মায়া আমি চাই না, আমি নুসরাতই চাই। সব বেয়াদব, মাথা ঠান্ডা কর। আব্বা, তোর আব্বাই তোরে 1 লাখ টাকা দিব, তুই তোর বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়ায় আসিস। আম্মা, তোমার মনে রং লাগছে, তুমি আব্বারে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসো। তুমি যদি কও সিনেমা নায়িকারে আমার বউ বানাবা, আমি তারও বিয়ে করতাম না নুসরাতে ছাড়া। বাবা, তোর কি নুসরাতের জন্য মাথা খারাপ হয়ে গেছে? তুই এমন করিস না বাবা। তোমার পোলা পাগল হয়ে গেছে, আরে পাবনা পাঠাইতে দেবো। ওই নুসরাত আমার পোলারে তাবিজ করছে, পাগল বানাই ফেলাইছে। আমি পুরাই পাগল, আমি পাগল হয়ে গেছে একদম। আর সহ্য হইতেছে না। ওই ফজর, ফজর, ওই ধরে নিয়ে আয়। জি কাকা, কি কইতেছেন এটা কাকা? সব তো ধরে নিয়ে আয়, পাগল বানতে দেবো। পাগল বান্ধা না রাখলে আগুন দেওয়ার ঘর বাড়ি জ্বালাই দেবো। এই শালা বরকিতা, শিকার যাবি নাকি কষা খাবি? বুঝছি, এই শালা এমনি এমনি শিখা যাবে না। এই পিডা শালা রে, পিডা। আমি করে বলছি, আমি করে বলছি, আমার ভাই না, আমার ভাই না, আমি করে বলছি। এই তো বেটা শালা লাইন আইসস। তুই বিকালে ইমাম সাহেবের বাড়িতে যাবি, গিয়া কি কবি গরু পাইছস। নুসরাত রে কবি গরু পাইছস। আমার আব্বার লগে দেখা করবি, কি কবি ক গরু পাইছি। এই তো মনে থাকবো, মনে থাকবো আমার কথা? মনে থাকবো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে দেখা করার লেগেই বসে আছি। নুসরাত, আমি গরু পাইছি, আমার আর এখন কোনো কষ্টও নাই, দুঃখও নাই। বাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা চাচা, আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসি। না, কষ্ট করো না। গরু নাই মানে পাগল হয়ে যাবো রে আমি। হ্যাঁ, দিনে দুপুরে আর জিনবুত ধরছে নাকি? একটু আগে কইলো গরু ফেরত পাইছে, এখন আবার কইতেছে পাই নাই। হ্যাঁ, সমস্যা কি কও? চাপের মুখে পড়ে আমি কইছি গরু ফেরত পাইছি, আসল কথা হইলে আমি গরু ফেরত পাই নাই। খারাপ চাপের মুখে মানে? তা তোমার চাপটা দিছে কি? মাতবরের পোলা আব্বাস। কি কইছিলাম? আমার বেরেনে তো আগেই সেট হয়ে গেছিল, এই কাম আব্বাস ছাড়া কেউ করতে পারে না। কিন্তু সমস্যা নাই, গরু হজম করতে পারবো না। আর গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে আমি ওই গরু বছর বাইর করে নিয়ে আসবো। মেম্বার, দরকার নাই গ্যাঞ্জাম করার। বাড়াবাড়ি করলে আব্বাস আমারে হুমকি দিছে, আমার বাড়ি ঘর জ্বালায় পড়ে সরকার করে দিব। আরে কাকু, আপনার সামনে কে খারাই আছে? সরকারি লোক, আমাদের মেম্বার সাহেব, আপনি তারপরেও ভয় পাচ্ছেন? বরকত চাচা, তোমার কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম মাতবর কাকা। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার নিজাম, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? কাকা আসছি তো একটা বিচার লইয়া। আপনার পোলা আব্বাস বরকত কাকার গরুটা চুরি করল। যাই হোক, এখন আমগো মেম্বার সাহেব কাল বিকেলে তার উঠানে বৈঠক ডাকছে। উনি আশা করতেছে আপনি আপনার ছেলে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। নিজাম, আর একটা উল্টাপাল্টা কথা কইছ তো জিপটা নেমে ছেড়ে ফেলাম। আর তোর ওই মেম্বারের বিচার আমরা মানি না, বুঝছস? আব্বাস, নিজামটা ছেড়ে দে। শোনো নিজাম, বরকত তার নিজের মুখে সে আমারে কইছে তার গরু খুঁজে পাইছে। অতএব এই মীমাংসিত বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করো না। কাকা, বরকত কাকা জোরের মুখে স্বীকার করছে সে গরু পাইছে, কিন্তু আসলে সে গরু খুঁজে পায় নাই। আপনার পোলা দল বল লইয়া যায়া জোর কইরা কাকার মুখ থেকে স্বীকার করাইছে এবং মামলা বা বিচারের আয়োজন করলে তার ঘর বাড়ি জ্বালাইয়া দেওয়ার হুমকি দিচ্ছে। আব্বা, ওই সব মিথ্যা কথা কইতেছে। নিজাম, তুই এখান থেকে যা কইতাছি। আব্বাস, তোর না চুপ থাকতে কইছি? আমি যেটা নিজের চোখে দেখি নাই সেটা আমি কখনোই কমু না, কিন্তু বরকত কাকার লগে আব্বাস ভাইয়ের একটা ঝামেলা হয়েছিল। আমার মনে হয় আব্বাস ভাই সেটারই প্রতিশোধ নিতে পারে। তার মানে প্রতিশোধ নিতে পারে আর নিছে, এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। চাচা, আব্বাস ভাই বরকত কাকারে দিন রাত হুমকি দিতেছে যে সে যেন বিচার সালিশে না যায়। সে যদি কোনো কিছু কইরেই না থাকে তাইলে বিচার সালিশার মামলা দিতে বাধা দিতেছে কেন? শোনো, বিচার সালিশ হইলে আমার পরিবারের নাম জড়াইব, আমার শত্রুপক্ষ বদনাম রটাইব। শোনো মাইয়া, তুমি যথেষ্ট জ্ঞানের অধিকারী। আমি বলি, তুমি কালকে সাক্ষী দিতে যাবে না, এইটা আমার শেষ কথা, আর কোনো কথা। চাচা, বরকত কাকা খুবই হ্যালো, হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, রাখি। আব্বাস, গাড়িটা এটা জায়গা মতো দিবি। হ্যাঁ স্যার। আর এটা কাজ শেষ করার জন্য। ঠিক আছে। শোন, যে কোনো ভাবে হোক কাজ হাসিল করতে হইব, নইলে মাতবর বাড়ির মানুষগুলোর উপরে লোকে থুথু মার। কাজ শেষে আমার ফোন দিবি, ঠিক আছে? ঠিক আছে। যা। টাকা লস হয়েছে, কোন মুখ নিয়ে আসছো? আম্মা, নুসরাত আপুর কি দোষ? এই, তুই কোনো কথা বলবি না, পা থেকে জুতা খুইলা মুখের উপরে মারবো। এই মাইয়া, তোমার চাচা তোমারে সাক্ষী দিতে নিষেধ করছিল, তারপরেও তুমি মানো নাই। তোমার আর আরিফারে পড়াইতে আসার দরকার নাই, তোমার আব্বারও পড়াইতে আসার দরকার নাই। আচ্ছা শশী, আমি আর পড়াইতে আসবো না। আপনাকে তো আমার উপর রাগ আছে, খুব আছে। আমার আব্বার তো কোনো দোষ নেই, তাহলে আমার আব্বার আসতে মানা করলেন কেন? সব তোমার কর্মের ফল। মাতবার বাড়ির থেকে বাইর হও। তোমার আর তোমার পরিবারের কারোর মুখ আমি দেখতে চাই না, বের হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তুই কেমন আছোস? ভালো না ভাইয়া। কিরে নুসরাত, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে?
তুই কি আজ আরিফারে পড়াইতে যাস না? গেছিলাম আব্বা, ওই বাড়িতে আমাকে আর কোনো জায়গা নেই, আরিফারে পড়াইতে যাইতে না করে দিচ্ছে। হায় হায়, মাতবরের মাইয়ারে পড়াইয়া হাজার খানেক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল জব্বার, তুই নামাজ পড়াইতে আসছো? জি ভাই, নামাজ পড়াইতে আসছি। ছেলেটা আসছে তো, তাই ভাবলাম ছেলেটা সাহায্য নিয়ে মসজিদে যায়। অনেকদিন ধরে ইমামতি করি না তো। দেখো আব্দুল জব্বার, তুমি তো আর এখন মসজিদের ইমাম হিসাবে নাই। জি, আপনার কথা বুঝলাম না। আহা, এখানে না বোঝার কি আছে? আমি তো পরিষ্কার বাংলায় বলতেছি। তুমি 2 সপ্তাহ ধরে অসুস্থ, মসজিদ কমিটি তো আর তোমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে পারে না। তাই তোমারে বরখাস্ত কইরা নতুন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে। তুমি বরংস সুস্থ হইলে একটা নতুন চাকরি দেখো। মাতবার চাচা, এখানে আমার আব্বার দোষ কি? আমার আব্বা অসুস্থ। একজন অসুস্থ মানুষের প্রতি কেমন আচরণ আপনার? রোকন, তার জন্য তোমার কাছে আমি জবাব দিতে করতে বাধ্য না। আমি বুঝছি কোন রাগে কেন আমারে বরখাস্ত করছেন। মাতবর সাহেব, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, গ্রামের বিচার সালিশ করেন। আপনি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, প্রতিহিংসার বশবর্তী। তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ মালিক, আল্লাহ ভরসা, আল্লাহ একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আম্মা তো ঠিকই করছে, সব দোষ আমার কারণে এইসব হয়েছে। আমি আজ বিকালে মাতবর বাড়িতে যাবো, যায় মাতবরের পাও ধরে মাপ চাবো। উনি মাফ করলেই সব আবার ঠিক হয়ে যাইব। খবরদার নুসরাত, তুই কোথাও যাবি না। আব্বা, আমি আর পড়াশোনা করুম না, কাজ করুম। রোকন, আর 6 মাস পর তোর কামিল পরীক্ষা। বাবা রে, যত কষ্ট হোক পড়ালেখা ছাড়িস না। আব্বা, আপনি অসুস্থ, সংসারের বড় সন্তান হিসাবে দায়িত্বটা এখন আমার নেওয়া উচিত। নুসরাত গিয়া মাপ চাইলে সব ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। তুই লেখাপড়াটা ছাড়িস না বাপ। না, নুসরাত মাপ চাইব না। নুসরাত কোনো অন্যায় করে না, কেন মাপ চাইব? হ আম্মা, আপা মাপ চাইবো না। ওরা লোক ভালো না, সুযোগ পাইলে ওরা আবার ক্ষতি করব। দেশে কি আইন নাই, বিচার নাই? আমার মায়ের কি স্কুল কলেজে যাইব না, পড়াশোনা করবো না? আব্বা ইচ্ছা করতেছে মাতবারের পোলারে এখনই জিন্দা কবর দিই। আর অশান্তি বাড়াইস না বাপ। ভাইজান, তুমি ঠান্ডা হোক। মেম্বার আমাগরে কথা দিছে, আমাগরে নিরাপত্তা দিব। সে হয়তো জানে না যে আমরা কি আযাবের মধ্যে আছি। তুমি আমার একটু আজ বিকালে মেম্বারের। আসসালামু আলাইকুম বরকত স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রকন, কবে বাড়ি আইছো? আজকে সকালেই চাচা। চাচা, আইসা শুনলাম আপনার নাকি গরু হারাই গেছে, আবার একটু আগে শুনলাম যে পায়া গেছেন। সত্য কোনটা? গরু পাইছি তো, বাছুর সহ গরু পাইছি। এই যে দুধ বাজারে বেচতে যেতেছি। মাশাআল্লাহ কাকা, আপনি তো দেখতেছি খুব সুখে আছেন। সবই আল্লাহর রহমত। নুসরাত, একদিন বাড়ি আইসো, দুধ দিয়া ভাত খেয়া যেও। কাকা, আপনার পক্ষে সাক্ষী দিতে যাইয়া আমি আর আমার পরিবার খুব বিপদে আছি। বিপদ? কিসের বিপদ মা? মাতবর চাচা আব্বার ইমামতির চাকরিটা খাইয়া দিচ্ছে, আর মাতবরের পোলা রাস্তাঘাটে চলাচলের সময় রোজ আমারে ডিস্টার্ব করে। খুব খারাপ, খুব খারাপ। এই মাতবরের পোলাটা ভালো হইল না। আমি দোয়া করি আল্লাহ তোমাকে বিপদ তাড়াতাড়ি কাটায় দেব। নুসরাত, আমি তাহলে বাজারে যাই। কাকা, আমাকে খুব দুঃসময় চলতেছে। আশা করি আপনার বিপদে আমি যেমন আপনার পাশে দাঁড়াইছিলাম, আপনিও আমাকে বিপদে আমাকে পাশে খাড়াইবেন। মারে, আমি গরিব মানুষ, দোয়া ছাড়া আর কোনো কিছু করার যোগ্যতা বা সামর্থ্য আমার নাই। করবি না, যা আমার সামনে থেকে। যা বাবা, পড়তে পার গিয়া। নুসরাত, নিগার, 2 দিন তোরা ঘর থেকে বাইরে হইস না। জি স্যার। যা, ঘরে যা। ছেলেটা এই পরিবার নিয়ে, সংসার নিয়ে কত চিন্তা করে। ওরে এইভাবে বকা ঠিক হয়নি আপনার। রুকনের মা, ছেলেটারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। ওই অনেক বড় আলেম হইব, দেশ বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ব, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ব। পরে নিয়ে
আমার অনেক স্বপ্ন রে কোনের মা, অনেক বড় স্বপ্ন। আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ চাইলে আপনার মনের আশা পূরণ হইতে পারে। আল্লাহ রাখুন। এই দেখেন 4টা তাবিজ ওরা গাড়া রাখছিল। এই তাবিজের জন্য আপনার ছেলের শরীর জ্বালাপড়া করতেছিল। এই তাবিজ ধ্বংস করলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। মারাবা মারাবা, খুবই ষড়যন্ত্র। মা আপনারা যান, ছেলের কাছে গিয়ে বসেন, আমি এগুলির ব্যবস্থা করে আইতাছি। শালা কবিরাজ, তোর যদি একবার হাতের কাছে পাই না, আমি কি করবো আমি নিজেও জানি না। আম্মা আমার বান্ধবটা খুলে দাও, এই শালা ভণ্ড কবিরাজটা আমি দেখে লইতেছি। আমার ছাইড়া দাও, তোর তাবিজ তোরে খাওয়াই ছাড়াই দেবো আমি একদম। আব্বাস মাতবর, একটু শান্ত হও। 4টা তাবিজ পাইছি, এইগুলা মন্ত্রপুতকেরা নষ্ট করার পরে তুমি সুস্থ হয়ে যাবে। যা করার করেন বাবা, আমার ছেলেরে সুস্থ চাই আমি। মন্ত্রপুতকেরা তাবিজ নষ্ট করতে অনেক সময়ের দরকার। আমি বাড়ি গিয়া এই কাজটা করুন। দেন, হাদিয়াটা দেন। আসি, আসসালামু আলাইকুম। বাজান, সকাল থেকে তো কিছু খাইস নাই, কারণ কিছু খাবি? ওই ভণ্ড কবিরাজটা খাও। আম্মা দিতেছে। ঠিক আছে, আমি গেলাম। সুবহানাল্লাহ। ভাবি, আজকে আপনি অনেকটা আগে গেছেন। এইভাবে যদি পড়া রানিং রাখেন, তাইলে এই সপ্তাহের মধ্যে আপনি আরবি সহি শুদ্ধভাবে শিখে যাবেন। আলহামদুলিল্লাহ বোন, আল্লাহ যদি চায়। তা বোন, তুমি এত বেলা করে যে পড়াইতে আইলা, আজকে তোমার কলেজ নাই? না, আজকে কলেজ বন্ধ। আজকে তাইলে আমি আসি। না না না, যাইবা কে? আইসো তোমার ইচ্ছায়, যাইবা তুমি আমার ইচ্ছায়। আর আজ যেহেতু কলেজ বন্ধ, তাড়াহুড়া কিন্তু আমি একদমই শুনবো না। না, আমার নাস্তা যাও, পরিষদে যাইতে জরুরি মিটিং আছে। এই, তুমি এগুলো কি পড়াইছো? কে, কি সমস্যা হয়েছে? কি অশিক্ষিতের মতো কথা কইতেছো? দুজন ভদ্র মহিলার সামনে তুমি অশিক্ষিত কামলার মতো পোশাক আশাক পরাইছো। এই, তোমার কি লজ্জা করে না? আর তোমার পোশাক আশাক কিছু নাই? না মানে, তুমি আমার ঘরের বউ। আর নুসরাত এখানে চিৎকার করে কোনো লাভ হইব না। তোমার চিৎকারের আওয়াজ কারোর কানে পৌঁছাইব না। তোমার অনেক দূরে আনছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আমার এখানে কেন নিয়েছেন? আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার এখানে নিয়ে আসি নাই। আমি তোমার বিয়া করতে চাই নুসরাত। তোমার সন্ধ্যা পর্যন্ত টাইম দিল। তারাই আপনার ফোন দিছিল, তাইলে আবার পরে জানাইবো কেন? এর কারণ কি? ভুল হইলে আল্লাহ মাফ করুক। আমার মনে হইতেছে এলাহি মাতবর কোনো সাল চালতাছে, কারণ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় উনি আমার সামনে পড়ছিল। ওনার কথাবার্তার ধরন তেমন সুন্দর ছিল না। হে আল্লাহ, এই একমাত্র বড় আমাকে আর কত কষ্ট দিব, আর কত জ্বালাইব। রুকুনের মা, এত ভাঙে পড়ো না, সবুরের ফল মিঠা হয়। আর কত সবর করুম কইতে পারেন রকনের আব্বা? আমার আলেম পড়া ছেলেটা অটো রিক্সা চালাইতেছে, আর মেয়েটা বাড়ি বাড়ি গিয়ে আরবি পড়াইতেছে। সেইখানেও ঝামেলা করতেছে ওই মাতবরে।
আর কত ধৈর্য ধরলে সংসারে একটু সুখ শান্তি ফিরে আইব কইতে পারেন? জুলুমের তো আর কিছু বাকি রইল না। অচিরেই দেখবে আল্লাহ একটা সুসংবাদ প্রেরণ করছে। ভালো কথা, নুসরাত কই? শিফনের বউ রেহানারে পড়াইতে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। এত বেলা হয়ে গেল, মায়াডা এখনো আইলো না। ওরে ফোন দাও, দুপুরে এক লগে খামনে। গ্রামের মধ্যে পড়াইতে গেছে, ফোন তো লগে নাইনি, চিন্তা করেন না, চলে আসবে। আব্বা বিয়া করাই দে। এই নুসরাত, আরে বিরিয়ানি নিয়েছি, ওঠো। নুসরাত, নুসরাত, এই নুসরাত, নুসরাত, নুসরাত। জহির, সজীব, নুসরাতের কোনো সারা শব্দ নাই, একদম চুপ হয়ে আছে। কি কস? সারা শব্দ নাই মানে? এতক্ষণ ধরে ডাকলাম, কোনো সারা শব্দ নাই, একদম নীরব হয়ে আছে। এই নীরবে আছে মানে কি? মুড়ে টুরে গেল নাকি? তা জানি না, তোর একটু আয় না আমার সাথে ভিতরে। আরে আব্বাস, তুই কোনো টেনশন করিস না, তুই ভিতরে যা, এত ঘাবড়ানোর কিছু নাই। যা তুই ভিতরে যা, আমরা আইতাছি। হ্যাঁ, তুই ভালো করে ডাক দে, টেনশনের কিছু নাই, যা। নুসরাত, 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 নুসরাত। অবস্থা তো বেশ সুবিধার মনে হইতেছে না, এখানে আমাকে থাকাটা ঠিক হবে না। চল আমরা পালাই। তুই ঠিক করছিস, তাড়াতাড়ি চল। আব্বা কি হয়েছে? নুসরাতকে খুঁজে পাওয়া যাইতেছে না। সে সকালবেলা বাড়িছে, এখন বাজে দুপুর 2টা, কোনো খোঁজ নাই। আমার তো খুব টেনশন হইতেছে, মনে হয় নুসরাত কোনো বিপদে পড়ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আম্মা, আম্মা তুমি টেনশন করো না, নুসরাতকে আল্লাহ হেফাজত করবে। ও আজ সকালবেলা কই গেছে? শিপন ভাইয়ের বউ রেহানা ভাবিরা আরবি পড়াইতে গেছে। 2 দিন ধরে শিপনের বউকে পড়ানো শুরু করছে, আজ সকালে আমারে কইছে। ফোন করছেন? ফোন তো সাথে নেয় নাই। শিপন ভাইরে ফোন করছেন? না, শিপনের তো নাম্বার নাই। বাবা তুই একটা কাজ কর, তুই শিপনের বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে আব্বা, এখনই যাই। ঘটনা যত সহজ সরল শোনা যেতেছে, অতটা সরল ঘটনা নারী নিজাম। কি কোন ওস্তাদ? ব্রেনের মধ্যে তো অন্য ঘটনা ঘুরে পাকিতেছে। তুই এক কাম কর, আমার বাড়ি থেকে এই পর্যন্ত যতগুলো বাড়ি আছে সব বাড়িতে খোঁজ লাগা। এই নুসরাত এতক্ষণ কোন বাড়িতে আসিল, হন কোনো দোকানপাট অলিগলি চেপা চাপা ফাট ফুক কোনো জায়গায় বাকি রাখবি না। ঠিক আছে ওস্তাদ, আমি ওখানে যাইতেছি। যা। আসসালামু আলাইকুম। তুই আমাকে খবর দিবি। কথা কথা কেন সারাদিন কই আছিলি? জানি না আব্বা। জানি না মানে কি? তুমি না কইছো তোমার পোলার মাথা ঠিক হইছে? এই কি তার নমুনা? দেখেন আপনার পোলার কি অবস্থা, সারাদিনও মনে হয় কিছু খায় নাই। কিসের খাওয়া? এইবার ওর জেলের ভাত খাওয়ার সময় হয়েছে। কোথায় কি আকাম কুকাম কইরা আছে আগে ওইটা জিজ্ঞেস করো। আপনি এমন করেন না, চল বাবা কয়টা খাবি। আব্বা আপনি খাইছেন? আমার ছেলে এই প্রথম আমাকে জিজ্ঞেস করলো আব্বা আপনি খাইছেন। আমার তো মনে হয় তোমার ছেলের মাথা পুরোটাই গেছে। খেয়াল রাখো ছেলের দিকে। চল বাবা ঘরে চল। হ্যালো, হ্যাঁ খোঁজ পাইছি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম।
তো আজকের ব্লগটি হচ্ছে হাঁসের খামার। তো হাঁসের খামার আপনারা কিভাবে চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ হাঁস রয়েছে। তো এখানে 1 থেকে 200 পিস হাঁস রয়েছে। তো হাঁসের খামারটি দিয়েছি। তো হাঁসের খামার দিয়ে কিন্তু অনেক টাকা লাভবান করেছি। তো আপনারা চাইলেও করতে পারবেন। তো কিভাবে করবেন, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে হাঁসের খামার দিয়ে আপনারা লাভবান হবেন। তো যাই হোক, আপনারা এখানে দেখতে আছেন হাঁসগুলো কিন্তু পানি থেকে উঠে এসে তারা বাইরে গিয়ে অবস্থান করছে। তারা এখন খাবার খাওয়া শেষ। তারা কিছুক্ষণ পর তাদের বাসাতে উঠে যাবে, মানে মনে করেন খুপির ভিতরে উঠবে। তারা কিন্তু এখন রাস্তায় চলে আসছে। তো যে সকল বন্ধুরা হাঁসের খামার দিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিবেন, কমেন্ট করবেন। তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে হাঁসের খামার আপনারা চাষ করবেন। তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন।